1526 সাল পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর। এর মধ্য দিয়ে সূচনা ঘটে মুঘল সাম্রাজ্যের। তারপর 300 বছরের শাসনামলে তারা ভারতীয় উপমহাদেশকে সমৃদ্ধ করেছে নানা স্থাপত্য এবং বিভিন্ন কার্যকর্মে। মুঘল সাম্রাজ্যের স্থাপত্যর প্রথম বিকাশ ঘটে সম্রাট আকবরের আমলে, তবে তা পূর্ণতা লাভ করে প্রিন্স অফ বিল্ডার খ্যাত শাহজাহানের আমলে। মুঘল সাম্রাজ্যের এক একটি স্থাপত্য ছিল ক্ষমতার এক একটি উৎস। স্থাপত্যগুলোর অনির্বচনীয় সৌন্দর্য, আভিজাত্য ও আশ্চর্য শৈল্পিকতা এক মহান সাম্রাজ্যের সাথে এগুলোর সম্পর্কই প্রকাশ করে। মুঘল সাম্রাজ্যের স্থাপত্য শৈলীতে পারসিক, তুর্কি ও ভারতীয় স্থাপত্য শৈলীর মিশ্রণ লক্ষ্য করা যায়। পারস্য, আফগান, মধ্য এশিয়ার স্থপতিরা তাদের প্রতিভার সবটুকুই ঢেলে দিয়েছেন ভারতের বুকে মোগল আমলের সেই রাজকীয় প্রাসাদ ও সমাধিগুলো নিয়ে আজকের ভিডিও। তাজমহল। যমুনার পূর্ব তীরে অবস্থিত তাজমহল সবচেয়ে বেশি প্রশংসিত ও পরিচিত মোগল স্থাপত্যর মধ্যে। কবির ভাষায় কালের কপলে এক বিন্দু জল। মানবীয় প্রেমকে অনুভূতির গণ্ডি ছড়িয়ে চির অম্লান এক অবয়বে রূপ দেওয়ার সফল প্রচেষ্টা তাজমহল। শ্বেতমর্মর পাথরে খোদিত এক কাব্য যেন এই তাজমহল। 1632 সালের নির্মাণ কাজ শুরু হয়। 20,000 শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে দীর্ঘ 22 বছর ধরে নির্মিত হয় এই তাজমহল। উস্তাদ আহমেদ লাহিড়ী ছিলেন তাজমহলের প্রধান স্থপতি। প্রবেশ পথ, বাগান, মসজিদ, জাওয়াব আর সমাধিসৌধ নিয়ে গঠিত তাজমহল। সমাধির মাথায় সুউচ্চ গম্বুজটি 240 মিটার উঁচু। কেন্দ্রীয় ভবন থেকে দূরে সদর্পে দাঁড়িয়ে আছে 4টি মিনার। তাজমহলের অনবদ্য হওয়ার কারণ ছিল এর নিখুঁত প্রতিসাম্য। এছাড়াও কালার কন্ট্রাস্ট, আলোক বিভ্রম প্রভৃতি উপাদানের সার্থক প্রয়োগে তাজমহলকে অসাধারণ করে তুলেছে। তাজমহলের মার্বেল পাথরের মোড়া বহির্ভাগের জন্য বিশ্বনন্দিত হলেও এর অভ্যন্তরীণ সজ্জার সৌন্দর্যের কথা না বললে অবিচার করা হবে। তাজমহলের ভেতরে রয়েছে ক্যালিগ্রাফি ও পিয়েত্রা দুরার অসাধারণ কারুকাজ, নানা রকম পাথরের জ্যামিতিক ও ফুলের নকশা। লাল কেল্লা। মোগল সাম্রাজ্যের অভিজাত্য গায়ে জড়িয়ে 300 বছর ধরে দাঁড়িয়ে আছে লাল কেল্লা। মোগল সম্রাট শাহজাহান আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন। এজন্য যমুনা নদীর তীরে একটি রাজপ্রাসাদ নির্মাণের সিদ্ধান্ত নেন। 1632 সালে নির্মাণ কাজ শুরু হওয়ায় এই প্রাসাদের নাম দেন কিল্লা-ই মুবারক। 250 একর জায়গা জুড়ে বিস্তৃত এই স্থাপত্যে মিশেল ঘটেছে পারস্য, হিন্দু ও ইসলামিক স্থাপত্য রীতির। দুর্গের দীর্ঘ দেয়াল লাল পাথরে তৈরি। দুর্গের কিছু অংশে লাল রঙের বেলে পাথরের ব্যবহার লক্ষ্য করা যায়। লাল দেওয়ালি এর সৌন্দর্য সবটুকু নয়, লালকেল্লার ভেতরের প্রসাদ, জাদুঘর ও অন্যান্য দর্শনীয় জিনিসও রয়েছে। লালকেল্লার সাজসজ্জায় অভিজাত্য নিয়ে এসেছিল ময়ূর সিংহাসন ও কোহিনূর। ফতেহপুর সিক্রি। আগ্রা থেকে 37 কিলোমিটার দূরে অবস্থিত লাল বেলে পাথরের নির্মিত একটি শহর, যার নাম ফতেহপুর সিক্রি। সম্রাট আকবর একবার সিক্রিতে আসেন সেলিম চিশতির সাথে দেখা করতে। সেলিম চিশতি তখন মোগল রাজপরিবারের একজন উত্তরাধিকার আগমনের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেন। সেটা সত্যি হলে আকবর এখানে রাজধানী নির্মাণের সিদ্ধান্ত নেন। আকবরের সহনশীল ধর্মীয় চেতনা ও সাহিত্য আগ্রহের প্রতিফলন ঘটে এই স্থাপত্যে।
ফতেহপুর সিক্রিতে হিন্দু ও মুসলিম স্থাপত্য শৈলীর মিশ্রণ লক্ষ্য করা যায়। 11 কিলোমিটার দেওয়াল ঘেরা এই শহরে অসংখ্য প্রবেশপথ রয়েছে। রাজপ্রাসাদের শুরুতেই রয়েছে দেওয়ানি আম। 4 কোণা চত্বর ঘিরে নির্মিত হয়েছে বেশ কিছু আশ্রম। ডান দিকে রয়েছে একটি দোতলা ভবন, যা দেওয়ানি খাস নামে পরিচিত। কেল্লার বাম কোণে রয়েছে সম্রাটের ব্যক্তিগত প্রাসাদ দৌলত খাস-ই খাস। প্রাসাদের নিচতলা রয়েছে 2টি প্রধান কক্ষ, একটিতে রয়েছে আকবরের ভীষণ বড় লাইব্রেরি। হুমায়ুনের সমাধি। দিল্লির মুঘল সম্রাট হুমায়ুনের স্মৃতিকে জীবন্ত রাখতে নির্মিত হয় এই দৃষ্টিনন্দন সমাধিসৌধ। হুমায়ুনের সৌধকে বলা হয় প্রথম পরিপূর্ণ মুঘল স্থাপত্য। হুমায়ুনের মৃত্যুর 9 বছর পর 1565 সালে এটি নির্মিত হয়। নির্মাণ করেন হুমায়ুনের বিধবা স্ত্রী বেগা বেগম। পার্সিয়ান, তুর্কি ও ভারতীয় স্থাপত্য রীতির মিশ্রণ লক্ষ্য করা যায় হুমায়ুনের সমাধিতে। বিশাল বাগানের কেন্দ্রে স্থাপিত হয়েছে হুমায়ুনের সমাধিসৌধ। কেন্দ্রীয় ভবনটি বেলে পাথরে তৈরি প্রতিসম একটি ভবন। ভবনের মাথায় রয়েছে 2টি গম্বুজ। প্রবেশ মুখে রয়েছে দোতলা সমান উঁচু প্রবেশপথ। সমাধি কমপ্লেক্সে আছে সমাধি, মসজিদ এবং বসবাসের জন্য আলাদা ভবন। আগ্রা দুর্গ। তাজমহল থেকে 2.5 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত দেওয়াল ঘেরা শহর আগ্রা দুর্গ। দিল্লিতে রাজধানী স্থানান্তরের আগ পর্যন্ত এটাই ছিল মুঘলদের প্রধান বাসস্থান। দুর্গটি মূলত ছিল ইব্রাহিম লোদির। পানিপথের প্রথম যুদ্ধে বিজয়ের পর বাবর এই দুর্গে বসবাস শুরু করেন। 1530 সালে তার ছেলে হুমায়ুনের অভিষেক হয় এই দুর্গে। 1550 সালে শেরশাহ সূরির কাছে হুমায়ুন পরাজিত হওয়ার পর দুর্গটি সূরি সাম্রাজ্যের অন্তর্গত হয়। 1550 সালে হুমায়ুন এটি পুনরুদ্ধার করেন। আকবর লাল বেলে পাথর দিয়ে দুর্গটি পুনর্নির্মাণ করেন। তবে দুর্গটি বর্তমান চেহারা প্রাপ্ত হয়েছে শাহজাহানের আমলে। পানিপথের তৃতীয় যুদ্ধে জিতে আহমদ শাহ দুরবানি মারাঠাদের কাছ থেকে এটি দখল করেন। পরবর্তীতে মারাঠারা আবার দুর্গ পূর্ণ দখল করেন, কিন্তু 18 শতকে ব্রিটিশদের কাছ থেকে আবারও দুর্গ হারায় মারাঠারা। সিপাহী বিদ্রোহের সময় এই দুর্গে যুদ্ধ হয়। দিল্লি জামে মসজিদ। ভারতের অন্যতম বৃহত্তম এই মসজিদটি মোগলদের ধর্মানুরাগের প্রতিনিধিত্ব করে। পুরানো দিল্লিতে অবস্থিত এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় 1644 সালে। 5000 শ্রমিকের পরিশ্রমের ফসল এটি। শাহজাহানের আমলে মোগল স্থাপত্য শৈলীর যে চরম উৎকর্ষ ঘটেছিল, তারই প্রকৃষ্ট উদাহরণ এই মসজিদটি। মসজিদের কেন্দ্রীয় প্রার্থনা কক্ষ 25,000 মুসল্লি ধারণ করতে পারে। চারপাশে 4টি সরু মিনার আকাশ ছুঁয়েছে। প্রার্থনা কক্ষের মাথায় 3টি সাদা গম্বুজ এবং মসজিদের সামনে রয়েছে ধনুকাকৃতির ফটক ও প্রশস্ত সিঁড়ি। আকবরের সমাধি। প্রভাবশালী মুঘল সম্রাট আকবরের সমাধি অবস্থিত আগ্রার উপকণ্ঠে। তিনি জীবিত থাকাকালেই তার সমাধিসৌধ নির্মাণ করেন 1605 থেকে 1618 সালে। তার ছেলে জাহাঙ্গীর পরে সাদা ও লাল মার্বেল পাথরের আবরণী যোগ করেন এই সমাধিতে। দেওয়াল ঘেরা বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই সমাধিসৌধটি। প্রত্যেক দেওয়ালে আছে একটি করে প্রবেশপথ। 3 তলা পিরামিডের আকৃতিতে গড়ে তোলা হয় মূল ভবনটি। গম্বুজের অনুপস্থিতি থাকলেও অন্যান্য উপাদান বলে দেয় ভবনটি ইসলামী স্থাপত্য রীতির।